25 বছর আগে রোদ ঝলমলে এক সাধারণ দুপুরে একটা অতৃপ্ত আত্মা হুট করে এসে আমার সাজানো গোছানো সুখের সংসারে খোঁড়া নেড়ে দিয়েছিল। না না, যেও না সুনীল, দরজা একদম খুলো না প্লিজ। আমার কেমন যেন ভয় করছে। রাত নামলে টফি টুনসের দুনিয়া জেগে যায়। নমস্কার মাসিমা, আসতে কোনো কষ্ট হয়নি তো? ট্রেনের যা ভিড় আজকাল। না রে বঙ্কিম, আমার কোনো কষ্ট হয়নি। তুই কেন আসতে গেলি বল দেখি? আরে আমি তো একাই চলে আসতে পারতাম। সে কি কথা মাসিমা, আপনি কত বছর পর আমাদের এখানে এলেন। চলুন, গাড়ি ওখানেই রাখা আছে। জানো মাসিমা, তোমাকে দেখলে আমার সত্যি খুব প্রাউড ফিল হয়। একটা ব্যাংকের ম্যানেজার, একা হাতে অত বড় ব্রাঞ্চ সামলাচ্ছ। আমাদের মতো মেয়েদের কাছে তুমি একটা মস্ত বড় ইন্সপিরেশন। পরিস্থিতির চাপ মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় রে সুধা। দেওয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন লড়াই করা ছাড়া আর কোনো পথ থাকে না। সেটা ঠিকই, তবে মেসমশাই থাকলে আজ খুব খুশি হতেন। আচ্ছা মাসিমা, মেসমশাই ঠিক কি হয়েছিল? আমরা তো ওনার ব্যাপারে খুব বেশি কিছু জানি না। হ্যাঁ মাসিমা, বলো না, মেসোমশাই কিভাবে? বিশ্বাস করবি কি না জানি না সুধা, 25 বছর আগে রোদ ঝলমলে এক সাধারণ দুপুরে একটা অতৃপ্ত আত্মা হুট করে এসে আমার সাজানো গোছানো সুখের সংসারে খোঁড়া নেড়ে দিয়েছিল। হ্যাঁ, একটা অতৃপ্ত আত্মা। সে যখন আমার ঘরের ভেতরে এসে দাঁড়ালো, আমার পুরো জীবনটা এক নিমেষে ওলট পালট হয়ে গেল। সব বসন্ত এক নিমেষে কনকনে শীতকাল হয়ে গেল। ও সেদিন চলে গিয়েছিল সত্যি, কিন্তু যাওয়ার আগে আমায় একলা লড়ার এক চরম সত্য আর শক্তি দিয়ে গিয়েছিল, যা আজ আমায় এই সম্মানের জায়গায় এনে দাঁড় করিয়েছে। শুনবি সেই রহস্যময় দুপুরের গল্প? হ্যালো, কি করছো নীলা আমার? এই তো ঘরের কাজগুলো ঝটপট গুছিয়ে নিচ্ছি। কিন্তু তুমি হঠাৎ এই সময় ফোন করলে যে?
অফিসে কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে না না, কোনো ঝামেলা হয়নি, বরং উল্টো। আজকে অফিস থেকে হাফ ডে ছুটি বাগিয়ে নিয়েছি। বাইক স্টার্ট দিয়ে অলরেডি রাস্তার মাঝপথে চলে এসেছি। সত্যি বলছো? সত্যি আসছো? কোনো ইয়ার্কি নয় তো? একদম সত্যি। আজ দুপুরের খাওয়াটা দুজনে একদম মুখোমুখি বসে গল্প করতে করতে একসঙ্গে খাবো। অনেকদিন অফিসের তাড়াহুড়োয় শান্তিতে দুদণ্ড কথা বলা হয় না আমাদের। ও মা, এটা তো খুব ভালো হলো। আমি তো ভাবলাম একা একা কি বোরিং দুপুর কাটবে। শুধু কি দুপুরের খাওয়া? শোনো, আজকে তোমার জন্য একটা খুব স্পেশাল সারপ্রাইজ গিফটও নিয়ে আসছি। সারপ্রাইজ গিফট? এই কি গিফট বলো না প্লিজ। জামদানি শাড়ি আর নাকি সেই গল্পের বইটা? একটু হিন্ট দাও তো। এখন একদম বলবো না, 1000বার জিজ্ঞেস করলেও না। বাড়ি আসছি, নিজের চোখে দেখবে আর চমকে যাবে। তুমিও না সব সময় এমন সাসপেন্স তৈরি করো। ঠিক আছে, আমি আর 1 মিনিটও সময় নষ্ট করব না। তাড়াতাড়ি গিয়ে বাকি রান্না বান্নাটা করে খাবার টেবিলে খাবার সাজিয়ে রাখছি। একসঙ্গে অনেকটা সময় কাটানো যাবে আজকে। এই, তুমি কিন্তু একদম দেরি করবে না আজকে, তাড়াতাড়ি এসো। এই তো আর বড় জোর আধ ঘন্টা। সাবধানে থেকো নীলা, আসছি। কিভাবে যে মানুষটা হুট করে এসে আমার জগৎটা জুড়ে বসলো। প্রথম যেদিন বাপিদের বসার ঘরে সুনীল এসে বসলো, আর চোখে তাকিয়েই কেমন একটা মন ভালো করা অনুভূতি হয়েছিল। বাবা মা সত্যিই আমার জন্য একটা হীরের টুকরো মানুষ খুঁজে দিয়েছেন। মা বাবার কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থেকে যাব। আসলে সন্তানের জন্য কোনটা ভালো কোনটা মন্দ সেটা বাবা মায়ের থেকে ভালো কেই বা বুঝবে। মা তো আমার চোখের ভাষা দেখেই আমার পছন্দটা ধরে ফেলেছিল। আরে ধুর, একা একা দাঁড়িয়ে কি সব ভেবে যাচ্ছি 7-5 পাগলের মতো। হাত চালিয়ে আগে রান্নাটা শেষ করি। ও তো বাইক নিয়ে বেরিয়েই পড়েছে, যে কোনো সময় চলে আসবে। ঠান্ডা হওয়ার আগে খাবারগুলো টেবিলে তুলতে হবে। ওমা, এসে গেল নাকি? আধ ঘন্টা তো দূরের কথা, 15 মিনিটও তো হয়নি। ফোন রাখার পরেই কি তবে বাইকের স্পিড বাড়িয়ে দিয়েছিল? পাগল একটা। এত তাড়াতাড়ি কি করে এলে বলো? ওমা, এ কি, কেউ নেই তো? সুনীল? সুনীল, ইয়ার কি করছো আমার সাথে? বের হও বলছি, একদম ভালো লাগছে না কিন্তু। ধুর, পাড়ার ওই দুষ্টু ছেলেগুলোর কাজ এটা নিশ্চিত। কলিং বেলটা কদিন ধরে নষ্ট, সেই সুযোগে দরজা ওরকম করে ধাক্কা দিয়ে পালিয়েছে। আসুক একবার, হাতে নাতে ধরি, বাপিকে বলে আচ্ছা করে শিক্ষা দিয়ে দেব। দরজাটা বন্ধ করে দিল নীলিমা। বাইরে কেউ নেই, রোদ খা খা করছে, কিন্তু মনের ভেতরের এক অদ্ভুত অস্বস্তি কিছুতেই কাটল না। মাথা ঝাঁকিয়ে কুসংস্কারটা উড়িয়ে দিয়ে সে আবার রান্নাঘরের দিকে পা বাড়ালো। কিন্তু সে কি জানতো এই শূন্যতা আসলে কোনো ঝড়ের পূর্বাভাস? আধ ঘন্টার কথা বলে সেই কখন বেরোলো? ঘড়িতে 2:30 বেজে গেল, অথচ এত দেরি হওয়ার তো কথা নয়। কোনো অ্যাক্সিডেন্ট হলো না তো আবার? ধুর, আমি যে কী সব অলক্ষণের কথা ভাবছি। তুমি কখন এলে? সদর দরজা তো লক করা ছিল। তুমি এলে, অথচ আমাকে একটু ডাকলে না কেন? বাড়ি এসে দেখি তুমি সোফায় গভীর ঘুমে কাদা। ভাবলাম বেচারি সকাল থেকে খাটুনি গেছে, বড্ড ক্লান্ত। তাই আর না ডেকে নিজেই পকেট থেকে চাবি বের করে ঢুকলাম। ভাবলাম টেবিলটা গুছিয়ে একেবারে সারপ্রাইজ দিয়ে ডাকবো, কিন্তু তার আগেই বাসনপত্রের শব্দে উঠে পড়লে। নাও, আর দেরি করো না, দুজনে একসঙ্গে বসে খেয়ে নি। আচ্ছা জানো, তুমি আসার আগেই
দরজায় কি যেন একটা খুব জোরে কড়া নাড়িয়েছিল। আমি তো ভেবেছিলাম তুমিই এলে, কিন্তু দরজার বাইরে গিয়ে দেখি কিচ্ছু নেই, পুরো খাঁ খাঁ করছে রোদ। আজকাল এই দুপুরবেলাতেও পাড়ার ছেলেদের ফাজলামি শুরু হয়েছে। শোনো নীলা, এসব ফাইলামো নয়, আসলে আমাদের অফিসে একটা নতুন পোস্ট খালি হয়েছে। আমি খুব সিরিয়াসলি ভাবছি তুমি এইবার ওই চাকরিটার জন্য অ্যাপ্লাই করো। চাকরি? আর আমি? ধুর, কি যে বলো না তুমি, আমি তো কখনো ঘরের বাইরে ওসবের মধ্যে যাইনি। কেন নয়? তুমি এত ভালো রেজাল্ট করা শিক্ষিত একটা মেয়ে, ঘরে বসে থাকবে কেন? তুমি নিশ্চয়ই পারবে। কিন্তু আমার চাকরির কি দরকার বলো তো? তুমি তো আছোই সবকিছু সামলে নেওয়ার জন্য। আমার এই ছোট্ট সংসার নিয়েই তো আমি সুখে আছি। আরে বাবা, এই যে সারাদিন একা একা বাড়িতে বন্দি হয়ে বসে থাকো, তাই তো যত রাজ্যের ফাঁকা আওয়াজ আর ভূত প্রেতের ভয় ওই মাথায় ঘোরে। বাইরে বেরোলে চারটে মানুষের সাথে মিশলে দেখবে এসব উল্টো পাল্টা ভাবনা আর মনেই আসবে না। ভালো হচ্ছে না কিন্তু সুনীল, ভর দুপুরে তুমি বাড়ি এসে এসব নিয়ে ঠাট্টা করছো। আমি কি পাগল নাকি? ঠাট্টা নয় নীলা, আমি সত্যি বলছি। এবার একটু বাইরে বেরোনো দরকার তোমার। ব্যাংকের কাজগুলো একটু শেখো, চাকরিটা করো। দেখেছো তো, ব্যাংকের সামান্য একটা সই বা জমার কাজের জন্য আমাকে অফিস কামাই করে মাঝপথে ছুটে আসতে হয়। তুমি যদি এই আর্থিক লেনদেনগুলো একটু শিখে নাও, আমার কত বড় সাহায্য হয় বলো তো। অন্তত আমার অনুপস্থিতিতেও কেউ তোমাকে ঠাট্টা বা ঠকাতে পারবে না। তুমি যখন এতটা জোর দিয়ে বলছো, ঠিক আছে, আমি ভেবে দেখব। ওমা, দেখেছো, আমি কি মিথ্যে বলছিলাম? আবার সেই একই শব্দ, এবার তো আরো জোরে ধাক্কা মারছে। দাঁড়াও, আমি দেখছি কে এত সাহস দেখাচ্ছে। না না, যেও না সুনীল, দরজা একদম খুলো না প্লিজ। আমার কেমন যেন ভয় করছে। দূর পাগলি, এত ভয় পেলে এই কঠিন দুনিয়ায় চলে নাকি নীলা? আচ্ছা দাঁড়াও, দেখছি। বাইরে তো কেউ নেই। আচ্ছা নীলা, আমি ভাবছি তোমার বাপি মায়ের বাড়ির কাছাকাছি একটা ফ্ল্যাট ভাড়া নেব, তাহলে তোমার আর এরকম একা একা উটকো ভয় লাগবে না। ধুর, একদম না। আমার এই শ্বশুর বাড়ি, আমার এই ছোট্ট সংসারটাই একদম ঠিক আছে। আর আমার মনে হয় মেয়েদের বিয়ের পর তার বাবার মায়ের বাড়ি থেকে একটু দূরেই থাকা উচিত। তবেই না মেয়েরা একটু নিজের সংসারে মন দিতে পারে, না হলে সবসময় মনটা মায়ের বাড়িই করবে। নিজের পায়ে দাঁড়ানোর জেদটাই আর আসবে না। তুমি এত কম বয়সে এত কঠিন আর বাস্তব কথা বোঝো কি করে বলো তো? এই ম্যাচুরিটির জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি নীলা। উফ, অনেক হয়েছে আদিক্ষেতা। এবার বলো তো, আমার ওই সারপ্রাইজের গিফটের বাক্সটা কোথায়? ওহো, জবের কথায় এমন মশগুল হলাম যে আসল জিনিসটাই ভুলে গিয়েছিলাম। দাঁড়াও, এটা এটা সোনার বালা? এখন এত কষ্ট করে, এত খরচ করে এটা কেন কিনতে গেলে সুনীল? আমাদের তো কত টানাটানি যাচ্ছে। বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে তোমাকে কথা দিয়েছিলাম একদিন তোমার খালি হাত আমি সোনা দিয়ে ভরিয়ে দেব। সোনার যা চড়া দাম, একটু সময় লেগে গেল সত্যি। কিন্তু শোনো নীলা, এগুলো কি শুধু গয়না ভেবো না। যখনই আমি পাশে থাকবো না, যখনই নিজেকে একা মনে হবে, এই বালা দুটোর দিকে তাকাবে, ভাববে এগুলো আমার হাত, যা সবসময় তোমার হাত দুটোকে পরম মায়ায় আগলে রেখেছে। কেউ তোমার ক্ষতি করতে পারবে না। এই রে, কেঁদে ভাসিয়ে দিলে? চোখের জল মোছো। তার চেয়ে বরং এবার কথা দাও, আমার অফিসে ওই ভ্যাকসিনেশনের জবটার জন্য কালই অ্যাপ্লাই করবে। কথা দাও আমাকে। হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করব। আর একটা খুব জরুরি কথা নীলা, আমার ওই বন্ধু মাধব, তার প্রমিলা বিজনেসের প্রমোশনের জন্য আমি 50,000 টাকা ধার দিয়েছিলাম। ওর খুব প্রয়োজনে নিজের জমানো টাকা থেকে দিয়েছিলাম। কাল সকালে একটু ওর বাড়ি যাবে, গিয়ে জাস্ট চা খাওয়ার ছলে টাকাটা নিয়ে চলে আসবে। কাল আমি অফিসে খুব ব্যস্ত থাকবো, একদম সময় পাবো না। উমা, আমি যাব টাকা চাইতে? মাধবদা তো
তোমার খুব ঘনিষ্ঠ বন্ধু, উনি আবার কিছু মনে করবেন না তো? আমি কিভাবে মুখ ফুটে চাইবো? ওসব বন্ধুদের মনে করার কিছু নেই নীলা, টাকাটা আমার খুব দরকার। আর একটা কথা মন দিয়ে শোনো, আমার ব্যাংকের পাসবই, সব ডিটেলস আর সই করার কাগজ ওই বেডসাইড টেবিলের ড্রয়ারে একদম গুছিয়ে রাখা আছে। মাধবের থেকে টাকাটা এনে ওখানেই রেখে দিও। আজ থেকে আমার ব্যাংকের সব কাজ, নমিনেশন আর টাকা পয়সার হিসেব তুমিই সামলাবে, বুঝলে? তবে হ্যাঁ, বেশি ওড়ানো যাবে না, একদম বুঝে শুনে খরচ করবে। আর একটা শেষ কথা নীলু, নিজের খুব যত্ন নিও। আর জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে সবসময় মনে রেখো, আমি চিরকাল তোমার সাথেই আছি, তোমার এই হাতের বালায় আছি। তুমি বড্ড শক্ত মেয়ে, তুমি একা এই পুরো নিষ্ঠুর দুনিয়াটার মুখোমুখি হয়ে জয় করতে পারবে, আমার সে বিশ্বাস আছে। ছাড়ো না, আগে ফোনটা ধরি। বরের বিদায় বেলার আদিক্ষেতা আর শেষই হয় না। আসছি আমি। হ্যালো, কে বলছেন? এতবার রিং করছেন কেন? হ্যালো, আমি মোহনপুর পুলিশ স্টেশন থেকে সাব ইন্সপেক্টর চ্যাটার্জি বলছি। আমি কি সুনীল রায় মহাশয়ের স্ত্রী নীলিমা রায়ের সাথে কথা বলছি? হ্যাঁ, আমিই নীলিমা। কি হয়েছে বলুন তো? সুনীলের অফিসে কোনো সমস্যা? দেখুন দিদিমণি, শক্ত হন, একটা খুব খারাপ খবর আছে। আজ দুপুর ঠিক 1:10 নাগাদ অফিস থেকে হাফ ডে ছুটি নিয়ে বাড়ি ফেরার পথে মোহনপুর হাইওয়ের উপর একটা লরির সাথে আপনার হাজবেন্ড সুনীল রায়ের মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। মাথায় গুরুতর চোট লাগার কারণে উনি অন দ্য স্পট মারা গেছেন। মুখ সামলে কথা বলুন অফিসার। আপনাদের পুলিশদের কি সামান্য কাণ্ডজ্ঞানটুকু নেই? যাকে খুশি তাকে মেরে ফেলবেন? অসম্ভব, এটা হতেই পারে না। দিদিমণি, আমরা ওনার পকেটে থাকা আইডি কার্ড আর বাইকের নম্বর দেখে কনফার্ম হয়ে চাই আপনার কনফার্মেশন। আমার স্বামী ঠিক 2 ঘন্টা আগে অফিস থেকে নিজের বাইক চালিয়ে বাড়ি ফিরে এসেছেন। আমরা এই মাত্র ডাইনিং টেবিলে মুখোমুখি বসে একসাথে খাবার খেয়ে উঠলাম। উনি এখন এই ঘরের ভেতরেই আছেন। একটা জলজান্ত সুস্থ মানুষকে নিয়ে এরকম ঠাট্টা করতে আপনার একটু বাধলো না? আর একবার যদি এই নাম্বারে ফোন করে এই ধরনের মজা করেছেন, আমি কিন্তু বড় বাবুকে কমপ্লেন করব। সুনীল, শুনছো? দেখো না, কোন এক পাগল পুলিশ সেজে ফোনের ওপারে। সুনীল, কোথায় গেলে? বাথরুমে নাকি? সুনীল, সুনীল, ভালো হচ্ছে না কিন্তু। তুমি কোথায়? তুমি তুমি দুপুরবেলা এইভাবে আমার সাথে লুকোচুরি খেলো না, প্লিজ সামনে আসো। মা, বাবা, তোমরা এই সময়? তোমরাও কি পুলিশের কোনো বাজে খবর শুনে এখানে এসেছো? ওসব ভুল মা। শুনি এই তো কিছুক্ষণ আগে, এই তো একটু আগে আমার সাথে কথা বললো। আমাকে এই বালা দুটো দিল। ও এখানে কোথাও আছে, ওকে একটু খোঁজো না। নীলা রে, আর কাকে খুঁজছিস মা? আমাদের সুনীল যে সত্যি আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে রে। একটা সময় দুর্ঘটনাটা ঘটে গেছে মা, তুই শান্ত হ, নিজেকে সামলা মা। এই তোমার সারপ্রাইজ ছিল সুনীল? তুমি তুমি এত বড় দায়িত্বটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেলে। তুমি মুক্ত হয়ে গেলে। তুমি একবারও ভাবলে না এই নিষ্ঠুর দুনিয়ায় আমি কিভাবে বাঁচবো? মাধবদা, ভেতরে আসবো? আরে নীলিমা, এসো এসো, বসো। তা হঠাৎ এই সাত সকালে আমার বাড়ি? শ্রাদ্ধের পর্ব তো মিটেই গেছে 1 সপ্তাহ আগে। কোনো দরকার আছে? মাধবদা,
আসলে সুনীল চলে যাওয়ার ঠিক 1 ঘন্টা আগে আমাকে বাড়িতে এসে কিছু কথা বলে গিয়েছিল। ও আমাকে বলেছিল যে ও ব্যবসার প্রমোশনের জন্য আপনাকে 50,000 টাকা ধার দিয়েছিল। কি বলছো কি জাতা নীলিমা? সুনীল তোমায় এইসব গল্প বলেছে নাকি তুমি নিজের মন থেকে বানিয়ে বলছো? না না মাধবদা, আমি কেন বানিয়ে বলবো? সুনীল নিজের নিজের মুখে আমায় বলেছে। আমার এখন টাকাটা খুব দরকার। সুনীলের চলে যাওয়ার পর ওর হাসপাতালের বিল মেটাতে আর ওর শ্রাদ্ধ করতে বাপের জমানো টাকা সব শেষ হয়ে গেছে। আমার সংসার কিভাবে চলবে আমি জানি না। আপনি যদি টাকাটা... দেখো নীলিমা, সুনীল আমার ভাইয়ের মতো ছিল, ওর জন্য আমারও কষ্ট কম নয়, কিন্তু ব্যবসার বাজারে আবেগের কোনো জায়গা নেই। সুনীল আমায় যে টাকা দিয়েছে তার কোনো লিখিত প্রমাণ আছে তোমার কাছে? কোনো পার্টনারশিপ ডিল, না কোনো প্রমিসারি নোট বা সই করা কাগজ? ও তো মুখে বলেছিল ব্যাংক ডিটেলসটা ড্রয়ারে আছে। ব্যাস ব্যাস, মুখে তো মানুষ কতকেই বলে, আইনের চোখে মুখের কথার কোনো দাম নেই। আজকের দিনে কোনো লিখিত এভিডেন্স ছাড়া আমি 1 টাকাও কাউকে দিতে পারবো না, আর দেবও না। এখন আমার অফিসের সময় হচ্ছে, তুমি আসতে পারো। দেখুন নীলিমা দেবী, সুনীল আমাদের অফিসের অন্যতম সেরা এবং সৎ কর্মী ছিল। ওর এভাবে চলে যাওয়াটা আমাদের সবার জন্য একটা বড় ধাক্কা। সরকারের নিয়ম অনুযায়ী অকাল প্রয়াণের কোটাতেই আপনাকে ক্লার্ক পদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতাও ভালো আছে, কিন্তু কিন্তু নীলিমা দেবী, আপনার তো এর আগে ঘরের বাইরের কাজ করার কোনো অভিজ্ঞতাই নেই। কোনো চাকরি বা কর্পোরেট পরিবেশের সাথে আপনি অভ্যস্ত নন। এই ফাইল মেনটেন করা, অফিসের কাজের চাপ সামলানো, এসব কি আপনি পারবেন? আমি নিশ্চিতভাবেই পারবো স্যার। আপনি যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি মন দিয়ে কাজটা শিখব। বাইরে বেরোনো আর একটা অফিস চালানো কিন্তু এক নয় নীলিমা। এখানে অনেক রকমের মানসিক চাপ থাকে। আপনি কি নিশ্চিত যে এই অবস্থায় নিজেকে সামলাতে পারবেন? সুনীল চলে যাওয়ার ঠিক 1 ঘন্টা আগে ও আমার হাতে এই বালাটা দিয়ে বলেছিল যে আমি পারবো। ও সমস্ত ব্যাংকের খাতাপত্র, বই সব কিছু আমাকে বুঝে নিতে বলেছিল। ও জানতো যে এই দুনিয়ায় ও না থাকলে আমি এই দুনিয়া জয় করতে পারবো, সেই ক্ষমতা আমার আছে। ও আমাকে যে ভরসাটা করেছে, আমি সেই ভরসাটা কখনোই ভাঙতে দেব না। আপনারা আমাকে বিশ্বাস করে দেখুন, একটা সুযোগ দিয়ে দেখুন, আমি কাউকে হতাশ হতে দেব না। সুনীল সত্যিই ঠিক মানুষ চিনেছিল। আপনার এই আত্মবিশ্বাসটাই আমাদের দরকার ছিল নীলিমা দেবী। আগামী সোমবার থেকে আপনি জয়েন করছেন। অল দ্য বেস্ট। ধন্যবাদ স্যার। হ্যাঁ, ঠিকই ধরেছিস। মাধব একটা টাকাও ফেরত দেয়নি। সুনীলের কোনো লিখিত প্রমাণ না থাকার সুযোগটা ও পরে নিয়েছিল। ওই অপমানটাই আমাকে শেষ করে দেয়নি রে, বরং আমাকে ঘর থেকে বের হয়ে লড়ার জেদটা তৈরি করে দিয়েছিল। সুনীল ওর মৃত্যুর ঠিক 2 ঘন্টা পরে কেন এসেছিল জানিস? ও তো হাইওয়ে লরিটার ধাক্কায় দুপুর 1টাতেই চলে গিয়েছিল, কিন্তু ও জানতো ও না থাকলে ওর সহজ সরল বউটাকে এই দুনিয়ার লোক ছিঁড়ে খাবে। তাই ও নিজের শেষ সময়টাকে বাজি রেখে আমার কাছে ছুটে এসেছিল। ব্যাংকের হিসাব, নমিনেশন সব কিছু শিখিয়ে দিয়ে আমাকে বাঁচতে শিখিয়ে দিয়ে গিয়েছিল, যাতে আমাকে কেউ ঠকাতে না পারে।
আজ আমার বাড়ি গাড়ি ব্যাংকের চাকরি সবই আছে, কিন্তু লোকে ভাবে আমি বড় একা। হ্যাঁ, আমি একা বটে, তবে আমি নিঃসঙ্গ নই। প্রতি মুহূর্তে মনে হয় এই বালা দুটোর স্পর্শে সুনীল এখনো আমার সাথে আছে। কোনো অশুভ আত্মা ছিল না রে, ও কোনো অশুভ আত্মা ছিল না সুধা। ও ছিল আমার রক্ষা কবচ। কে? ও, হাওয়াই দরজাটা নড়ছে। 25 বছর আগে ওই দরজার কড়া নাড়ার আওয়াজটা আমার ভেতরে আতঙ্ক ধরিয়ে দিয়েছিল। আমি ভয় কুঁকড়ে যেতাম, কিন্তু আজ ওই কড়া নাড়ার শব্দে মনে হয় আমি ফুরিয়ে যাইনি, আমি এখনো বেঁচে আছি। ভালো থেকো সুনীল, ভালো থেকো। আমি তোমার দেওয়া কথা রাখতে পেরেছি। তুমি চলে গেলে নাকি রয়ে গেলে হাতের এই সোনার বালায়? সেদিন দুপুরে খাঁ রোদ্দুরে তুমি চলে গেলে নাকি রয়ে গেলে? শূন্য এ ঘর, অবাধ্য মন, স্মৃতির পাতায় শুধু তোমার অন্বেষণ। বাতাসে ভাসে তোমার চেনা সুবাস, ভেঙে যায় এই বুকের বিশ্বাস। তুমি চলে গেলে নাকি রয়ে গেলে হাতের এই সোনার বালায়? জানলার বাইরে একলা আকাশ, বয়ে যায় শুধু এক দীর্ঘশ্বাস। সময় থমকে আছে সেই দুপুরে, কান্না লুকানো চেনা সুরে। সেদিন দুপুরে খাঁ রোদ্দুরে তুমি চলে গেলে নাকি রয়ে গেলে? বুকের গভীরে যে ক্ষত দিলে, তুমি কি সত্যি আমায় ভুলে গেলে? সোনার বালাটা হাত ছুঁয়ে রয়, শুধু তুমি নেই এমন তা না মানতে চাই। তুমি চলে গেলে নাকি রয়ে গেলে হাতের
ভিডিওর নাম মায়াপুরের গোলকধাঁধা। যারা যারা উত্তর দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা কয়েকজনকে বেছে নিয়েছি। পায়েল মণ্ডল, লালবাগ, মুর্শিদাবাদ; রিয়া পান, হাওড়া, পশ্চিমবঙ্গ; রিয়া দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ; অনিন্দিতা, কুক, সিমলা; সঙ্গীতা দলুই, পূর্ব মেদিনীপুর; শিরিন, পুরানা পল্টন, ঢাকা, বাংলাদেশ; রীনা গুপ্তা, সোদপুর; পিঙ্কি কর, আসানসোল; ঋষভ দাস, ধামুয়া, বেহারি; সঙ্গীতা দাস, সিঙ্গুর। আজকের প্রশ্ন, সুনীল নীলিমাকে কি গিফট দিয়েছিল? সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান এবং সঠিক উত্তরের সাথে অবশ্যই আপনার নাম এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।